আসসালামু আলাইকুম আসসালামু ম্যাডাম। আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে তো সকালে ক্লাসটা পাই। কারেন্ট কারেন্ট মিটিং ঘুমায় ছিল যাচ্ছিলাম না ম্যাম, তোমাদের সাথে? করতে করতে ম্যাম, হ্যাঁ, হ্যাঁ। ওয়েট করতে করতে ম্যাম ঘুমায় যাচ্ছি ম্যাম। ওয়েট করতে করতে ঘুমাই যাচ্ছ? স্যারের না মিটিং ছিল তোমাদের সাথে নাকি? প্রিন্সিপাল স্যারের সকালে আমার ক্লাস টাইমে নাকি? জি ম্যাম। জি ম্যাম। এখন তো 3টা থেকে ছিল। ওই যে তোমাদের লেকচারার ফিজিওলজি নিশাত ও ফার্স্ট ইয়ারের সাথে ক্লাস নিচ্ছিল। জানতো না আমার যে 3টা থেকে ক্লাস। স্যার কি বললো তোমাদেরকে? পার্সেন্টেজের ব্যাপারে কিছু বলছে? যে পার্সেন্টেজ বাড়াতে হবে, নাহলে ইলিজিবল হতে পারবা না প্রফে? জি জি ম্যাম। ম্যাম বলছে ম্যাম 95% হতে হবে। আচ্ছা, পার্সেন্টেজ বাড়াতে হবে, আবার হচ্ছে হয়তো 1-2 মাসের মধ্যে খুলেও ফেলতে পারে কলেজ। যদি খুলে ফেলে খুব শর্ট টাইমে প্রফ হয়ে যাবে আর কি, রুটিন দিয়ে দিবে। মানে 1 উইকের মধ্যে হয়তো রুটিন দিয়ে দিবে খোলার পর পর। এর জন্য পার্সেন্টেজও বাড়াতে বলছে আর পড়াশোনাও করতে বলছে। হ্যাঁ, ওইভাবে মোটামুটি প্রিপারেশন নিতে থাকো। যেহেতু একটা ইয়াস নভেম্বরে প্রফ হওয়ার শোনা গেছে, তাহলে বেশি সময় কিন্তু নাই। আর যদি এর আগে কলেজ খুলে ফেলতে পারে, তাহলে তার আগেই হয়তো ডেট দিয়ে দিবে। একটু সিরিয়াস হও, যেন প্রফ হলে একবারে পাস করে যেতে পারো সবাই। আচ্ছা, এখন হচ্ছে আমি মেমোরি থেকে স্টার্ট করছি। ওই দিনও কিছুটা বলেছিলাম, মেমোরি থেকে তোমাদের শর্ট নোট আসে। হ্যাঁ, হয়তো শর্ট নোট মেমোরি এভাবেও আসতে পারে, বা রাইট ইন শর্ট অ্যাবাউট মেমোরি। হ্যাঁ, দুইভাবেই কোশ্চেনটা হতে পারে। তাহলে যদি শর্ট নোট আসে, এখানে আমার স্লাইড গুলাতে যা আছে মোটামুটি এগুলা টাচ মানে লিখতে হবে বা টাচ করতে হবে। যে মেমোরিটা কি, এটা ডেফিনেশন: মেমোরি ইজ দ্য রিটেনশন অ্যান্ড স্টোরেজ অফ ইনফরমেশন. Memory is the retention and storage of information. Some memories last only for few seconds, while others last for hours, days, months, or even years. কিছু মেমোরি ফিউ সেকেন্ড লাস্ট করে, আর হচ্ছে দেখা যায় কিছু আবার আওয়ার্স, ডেজ, মান্থস, অর ইভেন ইয়ার্সও লাস্ট করে। হ্যাঁ, memory is stored in the brain by alteration of synaptic transmission between the neurons involved in memory. সিনাপটিক ট্রান্সমিশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, স্টোরেজ অফ মেমোরিটা, স্টোরেজ অফ মেমোরি storage of memory may be facilitated or habituated depending upon many factors such as neurotransmitter, synaptic transmission, functional status of the brain. সিনাপটিক ট্রান্সমিশনটা যদি আমার বেশি হয়, তখন দেখা যাবে বেশি বেশি ইনফরমেশন আমার হচ্ছে স্টোরড হবে ব্রেইনে। হ্যাঁ, সিনাপটিক ট্রান্সমিশন, তারপর নিউরোট্রান্সমিটার রিলিজের উপর ডিপেন্ড করে, তারপর ফাংশনাল স্ট্যাটাস অফ দা ব্রেইন। এই ফ্যাক্টর গুলার উপর ডিপেন্ড করে স্টোরেজ হয় মেমোরিটা, হয় বাড়তে পারে নাহলে কমতে পারে। দেন ক্লাসিফিকেশন। হ্যাঁ, যদি শর্ট নোট আসে তোমরা ডেফিনেশনটা দিবা, দেন হচ্ছে ক্লাসিফিকেশনটা দিয়ে দিবা। হ্যাঁ, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। ক্লাসিফিকেশন অফ মেমোরিটা কি? শর্ট টার্ম মেমোরি 3 ভাবে। হ্যাঁ, ক্লাসিফাই হয় মেমোরি 3টা। আমরা জানি শর্ট টার্ম মেমোরি, ইন্টারমিডিয়েট লং টার্ম মেমোরি, আর একটা হচ্ছে লং টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি যেটা, এটা হচ্ছে লাস্ট ফর সেকেন্ডস অর মিনিটস, লাস্ট ফর সেকেন্ডস অর মিনিটস। এটার এক্সাম্পল কি হতে পারে? কোনো টেলিফোন নাম্বার। হ্যাঁ, টেলিফোন নাম্বার হচ্ছে শর্ট টার্ম মেমোরি এক্সাম্পল হতে পারে। যদি আমরা কারো টেলিফোন নাম্বারটা যদি আমরা রিপিটেডলি মেমোরাইজ না করি, তাহলে দেখা যাবে হয়তো ফার্স্ট দিন মনে থাকবে, সেকেন্ড দিনও মনে থাকবে, থার্ড দিন যে আমরা আর এটা রিকল করতে পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরির এক্সাম্পল।
কোনো টেলিফোন নাম্বার, হ্যাঁ, যখন আমরা নতুন কোনো টেলিফোন নাম্বার শুনি বা মনে রাখার চেষ্টা করি, এটা যদি আমরা বারবার মেমোরাইজ না করি তাহলে দেখা যায় 2 দিন বা 3 দিনের দিন যে আমরা রিকল করতে পারি না। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লং টার্ম মেমোরি, এটা হচ্ছে লাস্ট ফর ডেজ অর উইকস বাট দেন ফেড অ্যাওয়ে। ডেজ অর উইকস এটা লাস্ট করে, তারপর হচ্ছে এটা ফেড অ্যাওয়ে হয়ে যায়। তারপর it results from temporary chemical or physical changes in the pre or postsynaptic membrane. Pre or postsynaptic membrane এ কোনো টেম্পোরারি ফিজিক্যাল বা কেমিক্যাল চেঞ্জের জন্য এটা হয় ইন্টারমিডিয়েট লং টার্ম মেমোরিটা। হ্যাঁ, দেন হচ্ছে লং টার্ম মেমোরি, এটা হচ্ছে ওয়ান্স স্টোরড ক্যান বি রিকল্ড আপ টু ইয়ার্স অর ইভেন এ লাইফ টাইম লেটার। যদি এই লং টার্ম মেমোরিটা হচ্ছে যদি একবার স্টোরড হয়, এটা আমরা আপ টু ইয়ার্স সেটা আমরা রিকল করতে পারি, ইভেন এ লাইফ টাইম লেটার। ইট রেজাল্টস ফ্রম স্ট্রাকচারাল চেঞ্জেস এট দ্য সিনাপস। সিনাপসে কোনো স্ট্রাকচারাল চেঞ্জ যদি হয়ে থাকে তখন এই লং টার্ম মেমোরিটা হয়। হ্যাঁ, এটার এক্সাম্পল কি হতে পারে, যে কোনো স্কুলের ফার্স্ট ডে, হ্যাঁ, ফার্স্ট ডে অফ দ্য স্কুল, তারপর হচ্ছে কোনো বার্থডে সেলিব্রেশন, যেমন লাস্ট ইয়ার কোনো বার্থডে সেলিব্রেশন করা হলো, এই টাইপ যেসব এগুলা আমাদের হচ্ছে লং টার্ম মেমোরি হিসেবে স্টোর থাকে। হ্যাঁ, অনেকদিন পর্যন্ত আমরা এটা রিকল করতে পারি, আপ টু ইয়ার্স অর ইভেন এ লাইফ টাইম লেটার। হ্যাঁ, এটা হচ্ছে মেমোরি নিয়ে ছিল। দেন এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লিম্বিক সিস্টেমের সাথে মেইনলি আসে। লিম্বিক সিস্টেমের যে লিস্ট দা কম্পোনেন্ট এন্ড ফাংশন অফ লিম্বিক সিস্টেম, তারপর সাথে এই কোশ্চেনটা থাকে যে হোয়াট ইজ দ্য রিলেশন অফ ইট উইথ মেমোরি, মানে লিম্বিক সিস্টেমের রিলেশনটা কি মেমোরির সাথে। হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রিটেনে খুব ফ্রিকোয়েন্টলি আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা বলি রিলেশনটা কি। The hippocampus is concerned with converting recent memory to long term memory. হিপোক্যাম্পাসটা হচ্ছে রিসেন্ট মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে। যদি a lesion of hippocampus results in the individual being unable to store long term memory, যদি হিপোক্যাম্পাসে কোনো লিশন হয় তাহলে কি হবে, সে লং টার্ম মেমোরিটাকে আর স্টোর রাখতে পারবে না। হ্যাঁ, আর মেমোরি অফ রিমোট পাস ইভেন্ট বিফোর দ্য লিশন ডেভেলপস ইজ আনএফেক্টেড। এই লিশনটা হওয়ার আগে যে মেমোরি অফ রিমোট পাস ইভেন্টস, এগুলো আনএফেক্টেড থাকে। তারপর হচ্ছে ইনজুরি টু বোথ অ্যামাগডালের নিউক্লিয়াস অ্যান্ড হিপোক্যাম্পাস, দুইটাতেই যদি লিশন হয়, হ্যাঁ, অ্যামাগডালের নিউক্লিয়াস অ্যান্ড হিপোক্যাম্পাস, তখন এটা প্রডিউস এ গ্রেটার মেমোরি লস দেন ইনজুরি টু আইদার ওয়ান অফ দিস স্ট্রাকচার অ্যালোন। যদি এই দুইটা স্ট্রাকচার একসাথে ইনজুর্ড হয় তখন মোর মেমোরি লস হবে, গ্রেটার মেমোরি লস হবে যদি না একটা স্ট্রাকচার ইনজুর্ড হয়। যে কোনো একটা স্ট্রাকচার যদি ইনজুর্ড হয় কম মেমোরি লস হবে, কিন্তু দুইটাই যদি একসাথে ইনজুর্ড হয়, অ্যামাগডালের নিউক্লিয়াস এন্ড হিপোক্যাম্পাস, এটা প্রডিউস করে একটা গ্রেটার মেমোরি লস। তাহলে এই রিলেশনশিপটা কি, এটা যদি এটা রিটেনে আসে আমাদের এতটুকটা লিখতে হবে। হ্যাঁ, এখানে এই স্লাইডে যা আছে এতটুক আনসারে লিখতে হবে। আচ্ছা, দেন ইমোশন তোমাদের একটা শর্ট নোট আসে, আবার এটাও আসে যে ইয়ে লিম্বিক সিস্টেমের কি রিলেশন ইমোশনের সাথে। হ্যাঁ, এরকম একটা আসে, কোশ্চেন আসে। ইমোশনটা কি, ইমোশন হ্যাজ এ মেন্টাল এন্ড এ ফিজিক্যাল সাইড। ইমোশনের একটা মেন্টাল সাইড আছে আর একটা ফিজিক্যাল সাইড আছে। মেন্টাল সাইড হচ্ছে কনসিস্টস অফ কগনিটিভ চেঞ্জ, এফেক্টিভ চেঞ্জ আর ফোনেটিভ চেঞ্জ। তিনটা চেঞ্জ নিয়ে হচ্ছে মেন্টাল সাইডটা। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে কোনটা কি। এই যে আই হিয়ার এ নয়েজ হুইচ আই রিকগনাইজ অ্যাট দ্যাট অফ অ্যান এক্সপ্লোডিং বোম, এটা হচ্ছে কগনিশন। হ্যাঁ, তারপর আই ফিল ফ্রাইটেন্ড, হ্যাঁ, এটা হচ্ছে এফেকশন, এন্ড আই ওয়ান্ট টু টেক শেল্টার, এটা হচ্ছে কোনেশন। এই তিনটাকে এখানে ডিফাইন করা হয়েছে কোনটা কি। হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে বলা হয়েছে, যখন একটা নয়েজ শুনে তখন
যে রিকগনাইজ করতে পারি যে আমি যে এটা একটা বোম এক্সপ্লোড হয়েছে, এটা হচ্ছে কগনিশন। তারপর যে ভয় পাওয়াটা, যে এটা হচ্ছে অ্যাফেকশন। তারপর হচ্ছে আই ওয়ান্ট টু টেক শেল্টার, হ্যাঁ, এটা হচ্ছে কোনেশন। তাহলে এটা হচ্ছে মেন্টাল সাইডটা বললাম। দেন ফিজিক্যাল সাইডটা হচ্ছে কনসিস্টস অফ চেঞ্জেস ইন দ্য ভিসেরা, যেটা ইনভলভ করে অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম কনসার্নড উইথ ভিসেরাল ফাংশন। এটা হচ্ছে চেঞ্জেস ইন ভিসেরা ইনভলভ করে অটোনমিক নার্ভাস সিস্টেম। আর চেঞ্জেস ইন দ্য স্কেলেটাল মাসেল, এটা ইনভলভ করে সোমাটিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম কনসার্নড উইথ মাসকুলার মুভমেন্ট বা হচ্ছে স্কেলেটাল মাসেলের কোনো চেঞ্জ বা মুভমেন্ট, এগুলা নিয়ে হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেমের কনসার্ন। আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে ভিসেরাল ফাংশন নিয়ে হচ্ছে তার কনসার্ন। তাহলে এটা হচ্ছে ইমোশন গেল। দেন হচ্ছে স্লিপ, হ্যাঁ, স্লিপ থেকে শর্ট নোট আসে। শর্ট নোট হিসেবে স্লিপটা আসে, এছাড়া আর তেমন কিছু আসে বলে জানা নাই। স্লিপ শর্ট নোট হিসেবেই আসে সাধারণত। আচ্ছা, স্লিপটা কি? এটা হচ্ছে ডিফাইন্ড অ্যাজ আনকনসিয়াসনেস, defined as unconsciousness from which a person can be aroused by sensory or other stimuli. এটা একটা আনকনসিয়াসনেস, কিন্তু পারসন অ্যারোজড হতে পারে যদি কোনো সেন্সরি বা আদার স্টিমুলাই দিয়ে তাকে স্টিমুলেটেড করা হয়, তখন সে ক্যান বি অ্যারোজড। কিন্তু এই কোমার সাথে এটার একটা ডিফারেন্স আছে। এটা হচ্ছে কোমাটাও কিন্তু একটা আনকনসিয়াসনেস, স্লিপটা একটা আনকনসিয়াসনেস, কোমাটা হচ্ছে একটা আনকনসিয়াসনেস। কিন্তু কোমার ব্যাপারটা হচ্ছে আনকনসিয়াসনেস ফ্রম হুইচ এ পারসন ক্যান নট বি অ্যারোজড। এখানে পারসন অ্যারোজড হবে না, যে কোনো ধরনের স্টিমুলাই দেওয়া হোক না কেন, এখানে পারসন ক্যান নট বি অ্যারোজড। এটা হচ্ছে স্লিপ আর কমার মধ্যে ডিফারেন্স। এখন স্লিপের হচ্ছে দেয়ার আর মাল্টিপল স্টেজ অফ স্লিপ। স্লিপের মাল্টিপল স্টেজ আছে, ভেরি লাইট স্লিপ টু ভেরি ডিপ স্লিপ। লাইট স্লিপ থেকে ডিপ স্লিপ হতে পারে। এটার কিছু টাইপ আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম কোনো স্টিমুলাই দেওয়ার পর যদি অ্যারোস না হয়, তো অনেক সময় তো দেখা যায় অনেক পেশেন্ট আছে কোমা থেকে আবার নরমাল নরমাল হয়, ওইটা হ্যাঁ, কিভাবে সম্ভব? কমা থেকে নরমাল হয়, কমার হচ্ছে এটা তো বিভিন্ন আছে, স্কোরিং আছে। হ্যাঁ, আমাদের জিসিএস, তোমরা যখন ওয়ার্ডে যাবা, হ্যাঁ, ওইটা একটা স্কেল আছে, ওইটাতে হচ্ছে ওইটা দেখে দেখে আসলে কমা থেকে অনেকে হয়, কিন্তু কমারও ওই যে স্কোরিংটা আমরা ওই জিসিএস দিয়ে করতে পারি। হ্যাঁ, ওইটা অনুযায়ী যখন তার জিসিএস এর স্কোরটা বাড়তে থাকবে, জিসিএস এর নরমাল স্কোর হচ্ছে 15, হ্যাঁ, ওটা যখন আস্তে আস্তে যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়, হ্যাঁ, বাড়তে থাকে, তখন সে জাগতে পারবে। জাগারও ওরকম আছে, হয়তো সে চোখ খুলবে বা হাত নাড়বে বা ওরকম। স্লিপে আমরা যেরকম জাগি, অ্যারোস্ট হই, ওইটা তো আর কমায় সাধারণত হবে না। হলেও সে যখন কমা থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকবে তখন হবে। যখন সে কমাতে থাকবে, মানে কি বলবো, পুরাই কমাতে থাকবে, তখন কিন্তু সে অ্যারোস্ট হবে না, আনকনসিয়াস অবস্থায় থাকবে। যদি তার কন্ডিশন আস্তে আস্তে ইমপ্রুভ হয়, জিসিএস স্কোর দিয়ে আমরা যখন দেখি যে তার স্কোরটা বাড়ছে, 15 এর দিকে যাচ্ছে, তখনই না সে অ্যারোস্ট হবে। একসাথে তো মানে সাথে সাথে তো আর কমা থেকে সে একবারে সুস্থ হয়ে যায় না, এটা অনেক সময় নেয়। হ্যাঁ, সাথে সাথে তো আর হয় না। যখন কমাতে থাকে সেই অবস্থায় তার অ্যারোস্ট হবে না। বুঝছো? জি ম্যাম। হ্যাঁ, কমা নিয়ে যখন তোমরা পড়বা নিউরোলজিতে, তখন এটা বুঝতে পারবা। ওই স্কোরিং দিয়ে আমরা ওইটা করে থাকি। হ্যাঁ, স্কোরিংটা যখন বাড়বে, যেমন আমরা যারা নর্মাল, আমাদের নর্মাল স্কোরিং থাকে 15, কিন্তু যার কোনো রেসপন্সই নাই, যেমন যখন কোমাতে পুরা থাকে তখন হচ্ছে 3, 4 এ টাইপের থাকে। হ্যাঁ, স্কোরিং। আচ্ছা, তারপর হচ্ছে থিওরিজ অফ স্লিপ। এটা যদি শর্ট নোট আসে, এটা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে দুই ধরনের থিওরির কথা তোমাদের গাইডলাইনে বলা আছে, যে একটা প্যাসিভ থিওরি অফ স্লিপ, এখানে রেটিকুলার যে অ্যাক্টিভেটিং সিস্টেমটা হচ্ছে ফ্যাটিগ হয়ে যায়। আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনহিবিশন অফ আদার পার্টস অফ দ্য ব্রেইন। অ্যাক্টিভ ইনহিবিশন যদি হয় আদার পার্টস অফ দ্য ব্রেইনের।
আচ্ছা, মেইন হচ্ছে স্লিপের দুইটা টাইপ আছে। একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেটা REM স্লিপ বলা হয়, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। আরেকটা আছে স্লো ওয়েভ স্লিপ অর নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, স্লো ওয়েভ স্লিপ অর নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। আচ্ছা, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটা নামে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে in which the eye undergoes rapid movement even though person is still asleep। এখানে র্যাপিড মুভমেন্ট হবে আই এর, হ্যাঁ। আর স্লো ওয়েভ স্লিপ বা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেটা ইন হুইচ ব্রেন ওয়েভ গুলো হচ্ছে অনেক স্ট্রং হয় আর স্লো ফ্রিকোয়েন্সি থাকে। ব্রেন ওয়েভ আর স্ট্রং অ্যান্ড স্লো ফ্রিকোয়েন্সি। তারপর যেটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটা REM স্লিপ, যেটা এটা occurs in episode that occupy about 25% of the sleep time in young adult। এটা দেখা যায় আমাদের স্লিপ টাইমে 25% টাইম হচ্ছে অকুপাই করে থাকে। এই স্লিপটা যেহেতু এখানে র্যাপিড আই মুভমেন্ট হয়, অবশ্যই সেটা রেস্টফুল হবে না, নট সো রেস্টফুল, অ্যান্ড ইট ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ভিভিড ড্রিমিং। এখানে ড্রিমিং হয়, হ্যাঁ, আমরা ড্রিমিং হয়, তারপর হচ্ছে নট রেস্টফুল, এখানে র্যাপিড আই মুভমেন্ট হয়, হ্যাঁ। আর যে বেশিরভাগ যে স্লিপটা, মোস্ট স্লিপ ডিউরিং ইচ নাইট, এটা হচ্ছে স্লো ওয়েভ, যেটা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, যেটা, হ্যাঁ। এটা যেহেতু কোনো আই মুভমেন্ট হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কিন্তু ডিপ একটা রেস্টফুল স্লিপ হয়, ডিপ অ্যান্ড রেস্টফুল স্লিপ। স্লো ওয়েভ স্লিপটা আবার ড্রিমলেস হয়, স্লিপটা ড্রিমলেস ডিপ রেস্টফুল স্লিপ, হ্যাঁ। Slow wave sleep is frequently called dreamless sleep. Dreams and sometimes even nightmare do occur during slow wave sleep. আচ্ছা, তাহলে REM স্লিপ আর নন REM স্লিপ, এটার মধ্যে অনেক সময় তোমাদের যদি ডিফারেন্স ভাইভাতে জিজ্ঞেস করে বা রিটেনও চলে আসতে পারে যে দুইটা স্লিপের মধ্যে কি ডিফারেন্স, তাহলে এটা বলবা যে REM স্লিপ এটা হচ্ছে আমাদের স্লিপ টাইমে 25% টাইম হচ্ছে এটা অকুপাই করে থাকে, আর যেটা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এটাই ম্যাক্সিমাম টাইম হচ্ছে অকুপাই করে, হ্যাঁ। আর REM স্লিপটা হচ্ছে নন রেস্টফুল একটা স্লিপ, আর হচ্ছে নন REMটা হচ্ছে রেস্টফুল স্লিপ। তারপর এখানে হচ্ছে ড্রিমিং থাকে, অ্যাসোসিয়েটেড ভিভিড ড্রিমিং, আর এটা হচ্ছে ড্রিমলেস স্লিপ, হ্যাঁ। ড্রিমলেস স্লিপ একটা ডিপ স্লিপ হয়, হ্যাঁ। তারপর স্লিপের হচ্ছে কিছু ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে, হ্যাঁ। স্লিপ কজেস টু মেজর টাইপ অফ ফিজিওলজিক্যাল ইফেক্ট। এট ফার্স্ট হচ্ছে ইফেক্টস অন দ্য নার্ভাস সিস্টেম, সেকেন্ড হচ্ছে ইফেক্টস অন আদার ফাংশনাল সিস্টেম অফ দ্য বডি। Prolonged wakefulness যখন থাকা হয়, দেখা যায় prolonged wakefulness is often associated with progressive malfunction of the thought process। আমাদের thought process এর progressive malfunction হয় and sometimes cause abnormal behavioral activities। আমরা যখন টানা কয়েকদিন যদি ঠিকমতো ঘুম না হয়, তখন আমরা এটা বুঝি যে আমাদের কি ধরনের বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি অ্যাবনর্মালিটি দেখা যায়, সামটাইমস কজেস অ্যাবনর্মাল বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে থট প্রসেসের প্রগ্রেসিভ মেল ফাংশন হয়। ইভেন মাইল্ড স্লিপ রেস্ট্রিকশন ওভার এ ফিউ ডেজ, যদি মাইল্ড স্লিপ রেস্ট্রিকশন হয় ওভার এ ফিউ ডেজ মে ডিগ্রেড কগনিটিভ অ্যান্ড ফিজিক্যাল পারফরমেন্স, ওভারঅল প্রোডাক্টিভিটি অ্যান্ড দ্য হেলথ অফ এ পারসন। এটা আমাদের কগনিটিভ অ্যান্ড ফিজিক্যাল পারফরমেন্স ডিগ্রেড করতে পারে, ওভারঅল প্রোডাক্টিভিটি, তারপর হেলথ অফ এ পারসন কেও ডিগ্রেড করে। এছাড়াও এটার আরো কিছু আছে, ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে। একটা হচ্ছে নিউরাল ম্যাচুরেশনে হেল্প করে স্লিপটা, তারপর ফ্যাসিলিটেশন অফ লার্নিং অর মেমোরি, মেমোরি অ্যান্ড লার্নিং এ ফ্যাসিলিটেশন করে। তারপর কগনিশন, তারপর ক্লিয়ারেন্স অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস generated by neural activity in the brain। দেন হচ্ছে কনজারভেশন অফ মেটাবলিক এনার্জি, কনজারভেশন অফ মেটাবলিক এনার্জি, কিছু ক্লিয়ারেন্স করে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টকে, তারপর কনজারভেশন অফ মেটাবলিক এনার্জি। এগুলো কিছু ফিজিওলজিক্যাল ইফেক্ট আছে স্লিপের, হ্যাঁ। স্লিপের যদি শর্ট নোট আসে, এটার একটা ডেফিনেশনটা আমাদের দিতে হবে, তারপর ক্লাসিফিকেশন গুলো দিতে হবে, আর হচ্ছে যদি সময় পায় ফিজিওলজিক্যাল ইফেক্টও দিতে।
আচ্ছা, স্লিপের হচ্ছে একটা ডিসঅর্ডার আছে, খুব কমন একটা ডিসঅর্ডার, যেটাকে বলে ইনসোমনিয়া। হ্যাঁ, ইনসোমনিয়া defined as difficulty in initiating or maintaining sleep. Difficulty in initiating and maintaining sleep several times a week. The উইকে several times এ হচ্ছে যদি ডিফিকাল্টি হয় ইনিশিয়েটিং or maintaining sleep, সেটাকে আমরা ইনসোমনিয়া বলছি। এটা হচ্ছে নিয়ারলি 30% অফ অ্যাডাল্ট রিপোর্ট এপিসোড অফ ইনসোমনিয়া। অ্যাডাল্টের ক্ষেত্রে এটার ফ্রিকোয়েন্সিটা কম, 30%। অ্যাডাল্টে দেখা যায় ইনসোমনিয়া রিপোর্ট করে, কিন্তু হচ্ছে যাদের এজ 65% ওর ওল্ডার, এরা হচ্ছে মোর দেন 50% পার্সন দেখা যায় এই স্লিপ প্রবলেমটা রিপোর্ট করে। যাদের এজ 65 or ওল্ডার তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, মোর দেন 50% কেসে দেখা যায় রিপোর্ট করে স্লিপ প্রবলেম। কিন্তু নিয়ারলি 30% অ্যাডাল্ট যারা আছে তারা হচ্ছে রিপোর্ট করে ইনসোমনিয়া। অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে কম পার্সেন্টেজটা। এজটা যখন বাড়বে ইনসোমনিয়ার ফ্রিকোয়েন্সিটাও বাড়তে থাকে। আচ্ছা, এগুলো ছিল আমাদের নার্ভাস সিস্টেমের 6 আইটেম থেকে যেসব কোশ্চেন গুলো ছিল আমরা আলোচনা করলাম। দেন নেক্সট যে আইটেমটা আছে ওটা তোমরা জানো যে হাইপোথ্যালামাস। হ্যাঁ, হাইপোথ্যালামাস নিয়ে আর হচ্ছে টেম্পারেচার রেগুলেশন। হাইপোথ্যালামাস থেকে খুব হাইপোথ্যালামাসটা একটু শুরু করি আজকে। যে হাইপোথ্যালামাস থেকে যে কোশ্চেনটা আসে ওটা হচ্ছে ফাংশন। হ্যাঁ, ফাংশন অফ হাইপোথ্যালামাস এটাই আসে কমনলি। আর হচ্ছে বেশিরভাগ কোশ্চেনই আসে টেম্পারেচার থেকে, টেম্পারেচার রিলেটেড, টেম্পারেচার রেগুলেশন থেকে কোশ্চেন বেশি আসে। আর হাইপোথ্যালামাস থেকে শুধু ফাংশনটাই আসছে এই পর্যন্ত যা দেখা গেছে। হাইপোথ্যালামাস, যেহেতু হাইপোথ্যালামাস বোঝা যাচ্ছে এটা থ্যালামাসের বিলোতেই থাকবে না, বিলো দা থ্যালামাস। বিলো দা থ্যালামাসটা হচ্ছে হাইপোথ্যালামাস থাকে, এটা ফর্ম করে মেজর পোর্শন অফ দা ভেন্ট্রাল রিজিয়ন অফ দা ডায়ানসেফালান। ডায়ানসেফালান মেজর পোর্শন, ভেন্ট্রাল রিজিয়নের মেজর পোর্শন এটা ফর্ম করে হাইপোথ্যালামাসটা। তারপরে এটা লাইন্স ওয়াল অফ থার্ড ভেন্ট্রিকল অ্যাবভ দা পিটুইটারি। এই যে এখানে হচ্ছে হাইপোথ্যালামাসের নিউক্লিয়াস গুলো একটু ইম্পর্টেন্ট, জানতে হবে নিউক্লিয়াস গুলার নামগুলা, কিন্তু এগুলো রিটেনে আসে না। তো তোমাদের অ্যানাটমির জন্য ইম্পর্টেন্ট যে এটার হচ্ছে এখানে দুই ভাবে দেখানো হয়েছে, অ্যান্টেরিয়র গ্রুপের কিছু নিউক্লিয়াস আর পোস্টেরিয়র গ্রুপের। হ্যাঁ, অ্যান্টেরিয়র গ্রুপে কি কি নিউক্লিয়াস থাকে? একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তারপর হচ্ছে প্রি অপটিক নিউক্লিয়াস, এটার মিডিয়াল আছে ল্যাটারাল আছে। এখানে ল্যাটারালটা, এটা মিডিয়ালটা, ল্যাটারাল আর মিডিয়াল প্রি অপটিক নিউক্লিয়াস। তারপর অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। দেন সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস, তারপর সুপ্রা অপটিক নিউক্লিয়াস, অপটিক নার্ভের অপটিক কায়াজমার উপরে যেটা সুপ্রা কায়াজমার উপরে যেটা সুপ্রাকায়াজমাটিক নিউক্লিয়াস, আর অপটিক নার্ভের উপর যেটা সুপ্রা অপটিক নিউক্লিয়াস। এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র গ্রুপের। হ্যাঁ, তারপর হচ্ছে পোস্টেরিয়র গ্রুপেও কিছু নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে ডরসোমিডিয়াল নিউক্লিয়াস, যেটা ডরসোমিডিয়াল নিউক্লিয়াস। তারপর হচ্ছে যে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, এটা ডরসোমিডিয়াল, এটা হচ্ছে ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস। তারপর পোস্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, দেন ম্যামিলারি বডি, আর হচ্ছে আর্কুয়েট নিউক্লিয়াস। এগুলো হচ্ছে পোস্টেরিয়র গ্রুপের নিউক্লিয়াস। প্রত্যেকটা নিউক্লিয়াসেরই একটা একটা ফাংশন আছে। হ্যাঁ, বিভিন্ন, এগুলো হচ্ছে কন্ট্রোল সেন্টার, মেনলি হাইপোথ্যালামাসের বলা হয় নিউক্লিয়াস গুলা। যে এটা হচ্ছে গাইটনের একটা ফিগার, এখানেও নিউক্লিয়াস গুলা দেখানো হয়েছে। এই যে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, তারপর ডরসোমিডিয়াল, ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, তারপর ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, আর্কুয়েট নিউক্লিয়াস, তারপর অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, তারপর পেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। পেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াসটা হচ্ছে পোস্টেরিয়র গ্রুপে থাকে। এই যে যেটা হচ্ছে এটা থেকে আসে, খুব কমনলি আসে যে রাইট ডাউন দ্য ফাংশন অফ হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের ফাংশন। এবং এটা অনেক সময় 5 মার্কসেরও আসে, যে বেশিও আসতে পারে।
এবং এটা অনেক বড় ফাংশনটা, অনেক ধরনের ফাংশন আছে। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন। হ্যাঁ, হাইপোথ্যালামাসের এন্ডোক্রাইন ফাংশন কি? এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটাকে রেগুলেট করে। এটা হচ্ছে রেগুলেশন করে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি। কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি হরমোন কিন্তু সে ফর্মেশন করে। হাইপোথ্যালামাসে পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোনগুলা এডিএইচ, অক্সিটোসিন, এগুলো হাইপোথ্যালামাসে হচ্ছে সিনথেসিস হয়, দেন স্টোর থাকে, তারপর হচ্ছে সিক্রেশন হয়। সিক্রেশন হয় ইয়ের মাধ্যমে, এক্সোপ্লাজমিক ফ্লো দিয়ে, হাইপোফাইশিয়াল ট্র্যাক দিয়ে তারপর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসে। কিন্তু ফর্মেশন কিন্তু হাইপোথ্যালামাসেই হয় পোস্টেরিয়র পিটুইটারি হরমোনগুলা। তাহলে এন্ডোক্রাইন ফাংশন একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটা হচ্ছে রেগুলেট করে আর পোস্টেরিয়র পিটুইটারি হরমোন ফর্মেশন করে। দেন ভেজিটেটিভ ফাংশন, এর মধ্যে আছে কন্ট্রোল মেনি ইন্টারনাল কন্ডিশন অফ দ্য বডি। ইন্টারনাল কন্ডিশন অফ দ্য বডি কন্ট্রোল করে, এটা হচ্ছে ভেজিটেটিভ ফাংশন। আর বিহেভিয়ারাল ফাংশন আছে, কন্ট্রোল করে ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ফাংশন। ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ফাংশন হচ্ছে কন্ট্রোল করে। এন্ডোক্রাইন কন্ট্রোল ফাংশন, এটা হচ্ছে এই যে দেখো ফিগারে দেখানো হয়েছে কিভাবে এন্ডোক্রাইন কন্ট্রোলটা হয়। হ্যাঁ, হাইপোথ্যালামাসের যে হরমোনগুলো আছে, হাইপোথ্যালামাসের বেশিরভাগই আমরা জানি যে রিলিজিং হরমোন। হ্যাঁ, রিলিজিং হরমোনগুলো কার উপর কাজ করে? পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে, তারপর কিছু হরমোন সিক্রেট করায়। যেমন হাইপোথ্যালামাসের হরমোনগুলো এই যে পিটুইটারির উপর যখন কাজ করে, পিটুইটারি থেকে যে টিএসএইচ রিলিজ হচ্ছে, যেটা থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে থাইরয়েড হরমোন রিলিজ করায়। তারপর হচ্ছে এসিটিএইচ, যেটা অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন, এটা অ্যাডেনোকর্টেক্সের উপর কাজ করে গ্লুকোর্টিকয়েড রিলিজ করায়। দেন হচ্ছে এফএসএইচ, এলএইচ, এগুলা ওভারির উপর কাজ করে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন রিলিজ করায়। হ্যাঁ, যখন এই তারপর হচ্ছে যে তারপর টেস্টিরোজ উপর কাজ করে টেস্টোস্টেরন রিলিজ করায়। এগুলো যখন আবার এদের লেভেল যখন আবার বেড়ে যায় এই হরমোন রিলিজ হওয়ার, তখন এরা আবার নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে ইনহিবিট করে কাকে? পিটুইটারি গ্ল্যান্ডকেও করে, হাইপোথ্যালামাসকেও করে। হ্যাঁ, তারপরে যে আরো আসছে গ্রোথ হরমোন, তারপর প্রোলেকটিন, এটা ব্রেস্টের উপর কাজ করে। তারপর পোস্টেরিয়র পিটুইটারি হরমোনকেও দেখানো হচ্ছে, এডিএইচ, অক্সিটোসিন। এডিএইচটা মেইনলি কিডনির উপর কাজ করে, আমরা জানি এটা ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। আর অক্সিটোসিন হচ্ছে ব্রেস্টের উপর কাজ করে, মিল্ক ইজেকশনে হেল্প করে, আর ইউটেরাসের কন্ট্রাক্টিলিটিতে কন্ট্রোল করে বা রেগুলেট করে। হ্যাঁ, হেল্প করে। এই যে রিলিজিং যে হরমোনগুলা, এগুলা আসে হাইপোথ্যালামাস থেকে। কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন, থাইরোট্রফিন রিলিজিং হরমোন, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, তারপর প্রোলেকটিন রিলিজিং হরমোন, তারপর গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, আর গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। তারপরে এরা কার উপর কাজ করে? পিটুইটারির উপর। এই যে এসিটিএস, টিএইচএস, এগুলা কর্টিকোট্রফিন রিলিজিং হরমোন এসিটিএস রিলিজ করায়। থাইরোট্রফিন রিলিজিং হরমোন হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করায়। তারপর গ্রোথ হরমোন রিলিজিং হরমোন হচ্ছে এফএসএইচ, এলএইচ, এগুলা রিলিজ করায়। তারপর এগুলা আবার তাদের ট্রপিক হরমোন হিসেবে কাজ করে কাদের উপর? আমরা জানি যে পিটুইটারি হরমোনগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির যে হরমোনগুলো আছে, এগুলো সবগুলাই ট্রপিক হরমোন হিসেবে কাজ করে এক্সেপ্ট প্রোলেকটিন। এরা ট্রপিক হরমোন হিসেবে কাজ করে। এই যে এসিটিএইচ কর্টিকোস্টেরয়েড রিলিজ করায়, তারপর হচ্ছে অ্যাডেনোকর্টেক্স থেকে, তারপর টিএইচএস থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন রিলিজ করায়, এগুলা সিক্রেশন করায়। রেগুলেশন বাই দ্য হাইপোথ্যালামাস, এটা অলরেডি বলা হয়েছে যে হাইপোথ্যালামাসে মেইনলি পোস্টেরিয়র পিটুইটারি হরমোনগুলো ফর্মেশন হয়, স্টোর থাকে, তারপর সিক্রেশন হয় ওই যে হাইপোফাইশিয়াল ট্র্যাক দিয়ে এরা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসে। এসে তারপর দেখানো হয়েছে যে হাইপোথ্যালামিক যে হরমোনগুলা, এগুলা অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনের উপর কাজ করে, তারপর কি ফাংশন করে। হ্যাঁ, কি ফাংশনে মেইনলি হেল্প করে। হ্যালো। Yes, ma'am.